এটা এখানে এনে দিও বাকি আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, রাফিকা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাফিকা কেমন আছো? আচ্ছা, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভাইয়া ভালো আছে। আচ্ছা, আমরা গত ক্লাস কোথায় ছাড়ছিলাম? অভিগমনে একটু জানাও। আচ্ছা, জাকির হোসেন বলছে আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, মাহফুজা সীমা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফারজানা হক মেনশন করছে। যমুনা পাটোয়ারি বলছে, যমুনা পাটোয়ারি, হ্যাঁ যমুনা পাটোয়ারি তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আলামিন সরকার বলছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? জান্নাতুল নাইমা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা সবাই? আচ্ছা, মায়া বলছে ভাইয়া ফার্স্ট পেপার করাবেন না ক্লাস? হ্যাঁ, ফার্স্ট পেপার করাবো, তবে ফার্স্ট পেপার আমাদের পরবর্তী যে যদি কোনো ভ্যাকেশন চলে আসে তাহলে ফার্স্ট পেপারে ক্লাস হবে। তোমাদের আপাতত টেস্টে প্রিপারেশনের জন্য ক্লাস নেওয়া হচ্ছে। এখানে 60% সেকেন্ড পেপার পড়া হবে, এটা প্রতিটা ক্লাসেই বারবার বলা হয়, তো তোমাদের এটা ভালো করে জানার কথা। আচ্ছা, ফারজানা হক বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, আমার এই সাবজেক্ট নাই, সবাইকে মেনশন দিতে আসলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সাদিয়া আফরিন, রয়, প্রিয়াঙ্কা, মিফতাহুল জান্নাত, মাইশা, মিস্তাকুর রহমান বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। সাদিয়া আফরিন বলছে যে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার শার্টটা খুব সুন্দর। আমি হামজা ভাইকে ক্লাস নেওয়ার আগে বলতেছিলাম যে এই শার্ট নিয়ে আবার না জানি কি শুরু হয়ে যায়। আচ্ছা, সাদিয়া আফরিন বলছে ভাইয়া আমার SMS কি দেখেন না? আচ্ছা, আপনি SMS দিয়েছেন আমি জানি না, আমি SMS চেক করি না। ওকে, আমরা একটু দ্রুত যুক্ত হই, আমরা সবাই একটু দ্রুত যুক্ত হই। আচ্ছা, আর কে রয় বলছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি। সুমাইয়া ঋতু বলছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নীল কাব্য বলছে যে কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কে রয় বলছে রাজশাহী থেকে। রাসেল ব্যাপারী বলছে ওয়াসাম। আচ্ছা, তিশা বলছে যে কেমন আছেন? ভালো আছি, আমি ভালো আছি, সুস্থ আছি। তো আমরা গত ক্লাস কোথায় ছাড়ছিলাম, অর্থাৎ কোন জায়গাতে আমরা গত ক্লাসটা ছাড়ছিলাম একটু যদি জানাইতা আমাকে তাহলে ভালো হইতো। সবাই একটু দ্রুত জানাও তো গত ক্লাস আমরা কোথায় ছাড়ছিলাম। আচ্ছা, জাহিদ হাসান বলছে যে কেমন আছেন ভাইয়া। সঞ্জিদা আক্তার বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নিশি বলছে আসসালামু আলাইকুম। ঐশী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ফারজানা হক বলছে যে আপনার দোস্তগুলা সুন্দর ভাইয়া। আচ্ছা, আমার দাঁতগুলো সুন্দর। আচ্ছা ঠিক আছে, আমার দাঁতগুলো সুন্দর। এটা যেহেতু দাঁত, এটা দেওয়ার উপায় নাই। আচ্ছা, গাঞ্জার শহর কুষ্টিয়া থেকে দেখতেছি মেহেদি। ওকে, সাদিয়া বলছে ভাইয়া জিও প্র্যাকটিক্যাল করতেছি আর ক্লাসে জয়েন হলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার কোনো পোস্টে রিয়াক্ট দেওয়া যাচ্ছে না কেন? আমার কেন পোস্টে রিয়াক্ট দেওয়া যাচ্ছে না? আচ্ছা, অর্ঘ্য বর্মন বলছে কেমন আছেন। স্বর্ণালী সরকার বলছে আসসালামু আলাইকুম। রেজা ভাই বলছে যে আমার ক্লাসই নাই। আচ্ছা ঠিক আছে, তোমার ক্লাস নাই বুঝতে পারছি। ওকে ভাইয়া, আমার কমেন্ট পড়ে না। আতিকা মণ্ডল বলছে, অঙ্কিতা মণ্ডল সরি, আমার কমেন্ট কি কারো চোখে পড়ে না? আচ্ছা, তোমার কমেন্ট চোখে পড়ে, চোখে পড়ে, কেমন পড়বে না বলো? চোখে পড়ে, সবার কমেন্টে চোখে পড়ে। আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, ফাইজা মনি বলছে ভাইয়া আমি অপেক্ষা করতেছিলাম ক্লাসটার জন্য। আচ্ছা, ভুলে লাইভ শেয়ার দিয়ে গেছি। আচ্ছা, শেয়ার দেওয়া দরকার নাই, এটা প্রাইভেট গ্রুপ, যেহেতু মেনশন দিতে পারো বন্ধুদের। ভাইয়া কেমন আছেন? সিদ্দিক বলছে, হ্যাঁ সাদিয়া সিদ্দিক। ওকে, ভালো আছে ভাইয়া। আচ্ছা, রাসেল ব্যাপারী বলছো মাই গুডনেস। আচ্ছা, নওগাঁ গাজা সোসাইটির পাশে থেকে দেখতেছি ভাইয়া। আচ্ছা, ময়মনসিংহ থেকে দেখতেছো, বুঝতে পারছি। ওকে, আমরা ক্লাস শুরু করি। আমরা গত ক্লাসে অভিগমন পড়ছিলাম, কি বলছিলাম? অভিগমন পড়ছিলাম। অর্থাৎ অভিগমন একটা, আমরা এর ইংরেজি প্রতিশব্দ দেখি মাইগ্রেশন, এটা ল্যাটিন শব্দ থেকে আসছে, মাইগ্রেট থেকে, কি থেকে? মাইগ্রেট থেকে আসছে, অতএব এটা ল্যাটিন শব্দ থেকে আসছে, অতএব মাইগ্রেট ল্যাটিন শব্দ থেকে আসে, যার অর্থ হচ্ছে যখন কোনো একটা মানব গোষ্ঠী বা কোনো একজন ব্যক্তি কি করে স্থায়ীভাবে তার
আবাসস্থান বা বসবাসের স্থান পরিবর্তন করে তখন সেটাকে আমরা মাইগ্রেশন বা অভিগমন বলি। তাহলে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে বসবাস বা বাসস্থান পরিবর্তন করা হলে তাকে কি বলা হয়? অভিগমন বলা হয়। তো আমরা এই অভিগমনগুলোর কারণ দেখছিলাম যে আমাদের এই অভিগমনের কারণগুলো হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটা আকর্ষণমূলক কারণ, একটা বিকর্ষণমূলক কারণ। তো এই আকর্ষণমূলক কারণকে বলা হচ্ছে যে যেগুলা তাকে কি করে? তাকে টানে। অতএব এই কারণগুলো তাকে টানে, অতএব এটার কারণে সে কি করে? এক স্থান থেকে আরেক স্থানে অভিগমন করে। এটা হতে পারে তার আর্থিক কারণ, হতে পারে তার সামাজিক কারণ, হতে পারে তার রাজনৈতিক কারণ, বা হতে পারে তার অর্থনৈতিক উন্নয়নের জন্য, শিক্ষা দীক্ষার জন্য, বা বিভিন্ন কারণে হতে পারে সে এটার টানে চলে গেছে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর বিকর্ষণমূলক কারণ হচ্ছে জোরপূর্বক তাকে পাঠানো হচ্ছে। কি করা হচ্ছে? জোরপূর্বক তাকে পাঠানো হচ্ছে। অতএব এক স্থান থেকে তাকে যদি জোর করে আরেক স্থানে পাঠানো হয় তাহলে সেটাকে আমরা বলি বিকর্ষণমূলক কারণ। কি কারণ? বিকর্ষণমূলক কারণ। তো এই কারণগুলোকে আমরা ওভারঅল দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমনের কারণ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমনের কারণ। অতএব আমার অভ্যন্তরীণ অভিগমনের কিছু কারণ আছে, আন্তর্জাতিক অভিগমনের কিছু কারণ আছে। অতএব আমরা এই অভিগমনকে আবার দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন, আরেকটা কি? আন্তর্জাতিক অভিগমন। অতএব এই যে আকর্ষণ বিকর্ষণের কারণে আমরা দুই ধরনের কারণ দেখতেছি, একটা আন্তর্জাতিক, একটা অভ্যন্তরীণ। এই ভিত্তিতে আমরা কি করি? অভিগমনকে দুই ভাগে ভাগ করি, একটা অভ্যন্তরীণ অভিগমন, আরেকটা কি? আন্তর্জাতিক অভিগমন। তো এই যে কারণগুলো আসলে কি কি, তো এই কারণগুলো আমরা গত ক্লাসে একটু একটু করে বলছিলাম। কি করছিলাম? এই কারণগুলো আমরা একটু একটু করে বলছিলাম যে আমাদের এই অভ্যন্তরীণ অভিগমনের কারণগুলো আসলে কি কি। তাহলে এখানে অভ্যন্তরীণ অভিগমনের যে কারণগুলো দেওয়া আছে, অতএব অভ্যন্তরীণ বলতে আমরা দেশের বাউন্ডারির মধ্যে, আমার একটা দেশের মধ্যে যখন আমি গ্রাম থেকে শহরে বা শহর থেকে গ্রামে বা এক শহর থেকে আরেক শহরে অভিগমন করি তখন সেটাকে আমরা অভ্যন্তরীণ অভিগমন বলি। কি বলি? অভ্যন্তরীণ অভিগমন বলি। তো এই অভ্যন্তরীণ অভিগমনগুলোর বিভিন্ন ধরনের কারণ আছে। কি আছে? বিভিন্ন ধরনের কারণ আছে। তো এই কারণগুলোর মধ্যে যে যে কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটা হচ্ছে অর্থনৈতিক কারণ। কি কারণ? অর্থনৈতিক কারণ। অর্থাৎ তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য, কিসের জন্য? তার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সে গ্রাম থেকে শহরে যেতে পারে বা শহর থেকে গ্রামে যেতে পারে। অতএব যেখানে তার অর্থনৈতিক কর্মকাণ্ড, জীবন জীবিকা চালানো যাবে। কি করা যাবে? জীবন জীবিকা চালানো যাবে। বুঝতে পারছো? ওকে। এরপর কি আছে? সামাজিক কারণ। অর্থাৎ সামাজিক কারণগুলো হচ্ছে সে যে সমাজে বসবাস করে এই সমাজের মানুষের আচার আচরণ কেমন, কৃষ্টি কালচার কেমন, এখানে বেশিরভাগ মানুষ সুশীল কিনা, অর্থাৎ এদের ব্যবহার আচারে থাকার মতো পরিবেশ আছে কিনা, এগুলো হচ্ছে তার সামাজিক কারণ। অর্থাৎ অনেক জায়গায় দেখা যায় যে চুরি ডাকাতি রাহাজানি বা ওইখানে কি নাই, নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, এজন্য মানুষ এক জায়গা থেকে আরেক স্থানে কি করে? অভিগমন করে। জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থাৎ তার জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, তার বেশি করে অর্থ উপার্জনের জন্য সে কি করে? এক জায়গা থেকে অন্য জায়গা অন্যত্র গমন করে। এরপর হচ্ছে শিল্পের উন্নয়ন। কিসের উন্নয়ন? শিল্পের উন্নয়ন। অর্থাৎ যদি শিল্পের উন্নয়ন ঘটে তাহলে গ্রাম থেকে মানুষ শহরের দিকে অভিগমন ঘটায়। কিসের দিকে? গ্রাম থেকে শহরের দিকে অভিগমন ঘটে। অর্থাৎ আমাদের গ্রামের যারা মানুষ আছে, গ্রামে যারা বসবাস করে, কৃষির সাথে যারা সম্পৃক্ত, যখন দেখা যায় যে শিল্প বেশি হচ্ছে, আমাদের যেমন গার্মেন্টস শিল্প অনেক হয়ে গেছে, তো গ্রামের মানুষ গার্মেন্টস শিল্পে কি করে? কাজ করে, চাকরি বাকরি করে, এখান থেকে তার আয় হয়। তাহলে শিল্প যদি বাড়ে, আমাদের শিল্প যদি বৃদ্ধি পায় তাহলে অভিগমন ঘটে। কি ঘটে? অভিগমন ঘটে। এরপর বলছে যে পরিবহন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যদি পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার যদি উন্নয়ন ঘটে তাহলে মানুষ এক স্থান থেকে অন্যত্র সহজে যাতায়াত করতে পারে। কি করতে পারে? সহজে যাতায়াত করতে পারে। এজন্য তারা পরিবার ছেড়ে অন্যত্র গমন করে। কি করে? পরিবার ছেড়ে অন্যত্র গমন করে, ওখানে টাকা পয়সা আয় করে এবং এটা পরিবারে পাঠায়। তাহলে এভাবেও কি হয়? অভিগমন ঘটে। এছাড়া বলছে যে ব্যবসা বাণিজ্যের কারণে অভিগমন ঘটে। কিসের জন্য? ব্যবসা বাণিজ্যের জন্য অভিগমন ঘটে। তাহলে ব্যবসা বাণিজ্যের জন্য অভিগমন ঘটে। অর্থাৎ আমি গ্রাম থেকে শহরে যে ব্যবসা করব বা বাণিজ্যের কর্মকাণ্ড পরিচালনা করব, এজন্য আমার কি করতে হবে? গ্রাম থেকে শহরে যেতে হবে বা শহর থেকে গ্রামে যেতে হবে। তাহলে এর জন্য আমাকে কি করতে হচ্ছে? আমার বাসস্থান পরিবর্তন করতে হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে অভিগমনের একটা কারণ। এরপর বলছে যে খাদ্য বা ভূমির সীমাবদ্ধতা যদি থাকে, অর্থাৎ আমাদের ভূমির সীমাবদ্ধতা আছে,
এক জায়গায় বসবাস করা কি সম্ভব না, এক জায়গার মধ্যে বসবাস করা, হিবিজিবি করে বসবাস করা সম্ভব না। এই জন্য আমাদের কি করতে হয়, আমাদের ভূমি বা যেখানে আমরা একটু ফাঁকা জায়গা পাই আমরা ওই জায়গায় চলে যাই, অর্থাৎ আমরা একটা নিরিবিলি পরিবেশ খুঁজি। তাহলে এটার কারণে আমরা কি করি, এটার কারণে আমরা এক জায়গা থেকে অন্যত্র গমন করি। তাহলে খাদ্যের যদি সংকট দেখা যায়, তাহলে খাদ্যের সংকট হলো আমরা এক জায়গা থেকে অন্যত্র গমন করি। অর্থাৎ গ্রামে যদি আমি খাইতে না পারি, পড়তে না পারি, তাহলে আমি শহরে যাই, যে ভাবি শহরে যে আমি কিছু একটা করে কর্ম দুই একটা করে কি করব, রুটি রুজির আমার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে এটাকেও বলা হচ্ছে আমার কি ভূমি ও খাদ্যের সীমাবদ্ধতার কারণ। অর্থাৎ এই কারণে কি হয়, এক স্থান থেকে মানুষ অন্যত্র গমন করে। এরপর কি আছে, জনসংখ্যার চাপ। কিসের চাপ, জনসংখ্যার চাপ। অর্থাৎ জনসংখ্যার চাপ যদি বেড়ে যায়, কিসের চাপ বেড়ে যায়, জনসংখ্যার চাপ যদি বেড়ে যায়, আমার শহরে যদি জনসংখ্যার চাপ বেড়ে যায়, তাহলে মানুষ কোথায় চলে যাবে, গ্রামে চলে যাবে। কোথায় চলে যাবে, গ্রামে। বা গ্রামে যদি মানুষের জনসংখ্যার চাপ বেড়ে যায়, ওখানে যদি যথেষ্ট কর্মসংস্থান না থাকে, তাহলে ওই গ্রামের মানুষরা শহরে চলে যায়। কোথায় চলে যায়, শহরে চলে যায়। তাহলে এভাবে কি হয়, এভাবে অভিগমন ঘটে, বা এক শহর থেকে অন্য শহরে মানুষ চলে আসে। যেমন ঢাকায় মানুষের এত বেশি চাপ হয়ে গেছে যে ওখান থেকে বিভিন্ন শহরে এখন কি হচ্ছে, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, শিল্প গড়ে উঠতেছে এবং মানুষজন ওই শহরে শিফট করতেছে। যেমন রাজশাহী শহর সুন্দর একটা পরিবেশ আছে, এখানে বিভিন্ন জায়গার মানুষ বসবাসের জন্য আসতেছে। এজন্য রাজশাহীর আশেপাশে অনেকগুলো এখন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। অতএব এইগুলা আস্তে আস্তে কি হচ্ছে, মানুষ এদিকে ধেয়ে আসতেছে। তাহলে এক শহর থেকে আরেক শহরেও এভাবে গমন হতে পারে। এরপর হচ্ছে কৃষি ব্যবস্থার যান্ত্রিকরণ। কৃষি ব্যবস্থার যান্ত্রিকরণ, অতএব যখন আমরা দেখি যে আমাদের কৃষি ব্যবস্থা যান্ত্রিকরণের দিকে গেছে, তখন আমার কৃষি যে শ্রমিক লাগতো, কৃষকের যে শ্রমিক লাগতো, এটা এখন কম লাগবে। কি লাগবে, এটা এখন কম লাগবে। তাহলে কৃষকের যেহেতু শ্রমিক কম লাগবে, তাহলে অতিরিক্ত যে শ্রমিকগুলো আছে বা অতিরিক্ত যে জনসংখ্যা আছে, এরা আসলে কি করবে, তখন এরা শহরের দিকে ধাবিত হবে, শিল্প প্রতিষ্ঠানের দিকে ধাবিত হবে। অতএব ওই শিল্পের দিকে ধাবিত হওয়ার ফলে তাদেরকে কি করতে হবে, তাদের বাসস্থান পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমাকে অভিগমনের দিকে ঝুঁকতে হবে, অভিগমন ঘটাতে হবে। তাহলে এই যে কৃষিক্ষেত্রে যদি আমার যান্ত্রিকরণ ঘটে, তাহলে কি হয়, অভিগমন ঘটে। কি ঘটে, অভিগমন ঘটে। ঠিক সেম ভাবে আমাদের আন্তর্জাতিক অভিগমনের কিছু কি আছে, বর্ণনা আছে। তার মধ্যে অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ। অতএব আমার দেশের অনেক শ্রমিক আছে যে নিজের দেশে কি করা যাচ্ছে না, যে নিজের দেশের মধ্যে অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে না, বা সেরকম আয় হচ্ছে না, যেরকম আয় চাচ্ছে সেরকম আয় হচ্ছে না বা পাচ্ছে না। তখন তারা কি করে, তখন তারা এক দেশ থেকে অন্য দেশ কি করে, গমন করে। তখন ওইখানে যে আয়টা করে, ওই আয়টা সে প্রবাসী রেমিটেন্স হিসাবে বাংলাদেশে পাঠায়। কি হিসাবে পাঠায়, প্রবাসী রেমিটেন্স হিসাবে বাংলাদেশে পাঠায়। তোমাদের মধ্যে অনেকেরই বড় ভাই বা বাবা মা প্রবাসী হিসাবে আছে, তারা কি করে, তারা রেমিটেন্স পাঠায়। অর্থাৎ আমার দেশে তার আয়ের পরিমাণ স্বল্প ছিল, সে বিভিন্ন উন্নত দেশে যেয়ে ওখানে যে আয় পায় সেটা এখানে পাঠায়। যদিও তার জনজীবন খুবই মর্মান্তিক যায়। কি যায়, জনজীবন খুবই খুবই মর্মান্তিক যায়। জনজীবন খুবই মর্মান্তিক যায়, কারণ ওইখানে খেয়ে পরে বেঁচে থাকার মতো যদি টাকা সে ব্যয় করে, তাহলে সে দেশে টাকা পাঠাতে পারবে না, তার যে পরিবার আছে এখানে সে টাকা দিতে পারবে না। এজন্য যারা প্রবাসী বা যাদের বাড়িতে প্রবাসী আছে, তারা এটা খুব ভালো করে জানো যে আসলে তাদের করুণ জীবন যাপন করতে হয়। আমরা বিভিন্ন মুভিতেও দেখি যে আসলে প্রবাসীরা কত কষ্ট করে। তাহলে আমাদের অর্থনৈতিক কারণ বা অর্থনৈতিক উন্নতির জন্য আমরা এক দেশ থেকে অন্য দেশ গমন করি বা অভিগমন করি। এরপর হচ্ছে সামাজিক কারণ। অতএব অনেক সময় দেখা যায় তার জীবনের নিরাপত্তার জন্য তার নিজ দেশে কি নাই, নিরাপত্তা নাই, তার জীবনের ঝুঁকি আছে, সে কি করে, অন্য দেশে আন্তর্জাতিক মানবাধিকার আইনে সে অন্য দেশে অভিগমন করে। কি করে, অন্য দেশে অভিগমন করে বা অন্য দেশে স্থায়ীভাবে চলে যায়। অন্য দেশে কি হয়, স্থায়ীভাবে চলে যায়। যেমন তোমরা ডক্টর মিজানুর রহমান আজহারির কথা শুনবা, কিছুদিন আগে আমাদের আপা আর কি শেখ হাসিনা পালায় গেল। তো এই যে যারা পালায় যাচ্ছে, তাদের নিজের জীবনের নিরাপত্তার জন্য এক দেশ থেকে অন্য দেশে অভিগমন করতেছে, এটাকে আমরা আন্তর্জাতিক অভিগমন বলি। এটা সামাজিক কারণ হতে পারে। এছাড়াও রাজনৈতিক কারণ, এই যে আপা চলে যাওয়া বা অন্যান্য যে নেতা কর্মীরা আছে তারা দেশ থেকে চলে গেছে, কারণ তাদের দল এখন ক্ষমতায় নাই। তারা যদি দেশে থাকে তাহলে তাদেরকে কি করবে, তাদেরকে রাজবন্দী হিসাবে
জেলখানায় রাখা হবে। কি করা হবে? জেলখানায় রাখা হবে, গারদে রাখা হবে। এজন্য তারা রাজনৈতিক কারণে অন্য দেশে গমন করতেছে। এছাড়াও রাজনৈতিক কারণে আমরা বিভিন্ন দেশে আমাদের কি আছে, কমিশনার নিয়োগ আছে, সচিব নিয়োগ আছে। অর্থাৎ বিভিন্ন দেশের আমাদের হচ্ছে যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালো তাদেরকে হাই কমিশনার নিয়োগ দেওয়া হয়। কি নিয়োগ দেওয়া হয়? হাই কমিশনার নিয়োগ দেওয়া হয়। যেমন ত্রিপুরা উপ হাই কমিশনারে কিছুদিন আগে আমাদের কি হয়েছে, আমাদের যে উপ হাই কমিশনার আছে এখানে একটা আন্দোলন হয়েছে। অতএব এখানে কি বলা যায়, এটাকে হামলা বলা যায়, যে হামলা করছে। অতএব এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক কারণ। অতএব রাজনৈতিক কারণে আমাদের কি করতে হয়, গমন করতে হয়। এরপর হচ্ছে সাংস্কৃতিক কারণ। অতএব সাংস্কৃতিক কারণে আমরা বিভিন্ন দেশে গমন করে থাকি। কি করে থাকি? বিভিন্ন দেশে গমন করে থাকি। অতএব এই যে সাংস্কৃতিক কারণ কি কি হতে পারে, যেমন আমাদের দেশে কি হয়, লালনের মেলা হয়। বিভিন্ন দেশ থেকে যাদের লালনের ভক্ত আছে তারা এখানে আসে। যেমন আমরা হজের জন্য মক্কা যাই। কিসের জন্য যাই? হজের জন্য মক্কা যাই। বা আমরা আমাদের তীর্থস্থান যেগুলো আছে মুসলিম ধর্মের, এগুলাতে আমরা গমন করি। এরকম হিন্দুদের যে তীর্থস্থান আছে ইন্ডিয়াতে, তারা এগুলাতে গমন করে। তবে এগুলো হচ্ছে সাংস্কৃতিক কারণ। কি কারণ? সাংস্কৃতিক কারণ। এরপরে কি আছে? এরপর হচ্ছে ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ অটোমেটিক এখানে চলে আসছে সাংস্কৃতিক থেকে। ঠিক আছে, এরপরে কি আছে? শিক্ষা ও গবেষণা। অতএব আমরা শিক্ষা এবং গবেষণার জন্য অনেক বড় একটা অংশ বাইরের দেশে কি করে, অভিগমন ঘটায়, বাইরের দেশে চলে যায়। অতএব আমার যে রুমমেট ছিল, সাবেক যে রুমমেট, এই যে 6 মাস আগেও আমার রুমমেট ছিল, আমার রুমমেট স্কলারশিপ নিয়ে ইতালিতে গেছে, ইতালি রোম শহরে তিনি এখন আছে। আজকেও আমাকে ফোন করছিল। অতএব তিনি গেছে উচ্চ শিক্ষার জন্য। কিসের জন্য? উচ্চ শিক্ষার জন্য। অতএব ওখানে তিনি গবেষণা করবে এবং এটাতে তার কি হবে, স্কিল বাড়বে এবং সে অনেক বড় একজন গবেষক হবে। তার এরকম আর কি চাওয়া পাওয়া, এবং বড় গবেষক হলে অবশ্যই তার আয়ও বৃদ্ধি পাবে। অতএব অর্থনৈতিক একটা কারণও এখানে যুক্ত আছে। তাহলে এই যে শিক্ষা বা গবেষণার জন্য আমরা বিভিন্ন দেশে যাই। যারা প্রফেসর থাকে তারা বিভিন্ন দেশে যে পিএইচডি করে আসে। কি করে আসে? পিএইচডি করে আসে। তাহলে শিক্ষা গবেষণার জন্য আমরা অভিগমন করি। এরপর হচ্ছে জলবায়ু পরিবর্তন। কি পরিবর্তন? জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন হলেও আমরা কি হয়, আমাদের বিভিন্ন দেশে গমন করতে হয়। অর্থাৎ যেমন আমরা যদি মালদ্বীপের কথা বলি, মালদ্বীপে জলবায়ু পরিবর্তন এত বেশি পরিলক্ষিত হচ্ছে যে ওরা চিন্তা ভাবনা করতেছে আগামী 50 বছরের মধ্যে মালদ্বীপ বিলীন হয়ে যাবে। কি হয়ে যাবে? মালদ্বীপ বিলীন হয়ে যাবে। অর্থাৎ মালদ্বীপ মানে একটা দ্বীপ রাষ্ট্র। এটা হচ্ছে চারিদিকে সমুদ্র, এর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র, কয়েকটা দ্বীপের সমষ্টি। যদি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পেতেই থাকে তাহলে এটা তো বিলীন হয়ে যাবে। এজন্য তারা বিভিন্ন দেশে কি করে, গমন করতেছে। বিভিন্ন দেশে কি করতেছে, গমন করতেছে। অর্থাৎ বিভিন্ন দেশে শিফট করার চিন্তা ভাবনা করতেছে, বা বিভিন্ন দেশের সাথে কথাবার্তা বলতেছে যে যারা জমি বিক্রি করবে কিনা, বা তারা কোনো কিছু লিজ দিবে কিনা, এটার উপর তারা ফোকাস করতেছে। তো এরকম জলবায়ু পরিবর্তনের কারণে কি হয়, মানুষ গমন করে, অভিগমন করে। তো এই যে অভিগমনের ধরন এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে সাধারণভাবে আমরা অভিগমন দেখি একটা ঐচ্ছিক আর একটা হচ্ছে অনৈচ্ছিক। অর্থাৎ ঐচ্ছিক অভিগমন হচ্ছে ইচ্ছা মতো আমি অভিগমন করব। আমার ইচ্ছা হয়েছে আমি এই দেশ থেকে অন্য দেশে গমন করব, বা আমি শহর থেকে গ্রামে গমন করব, বা গ্রাম থেকে শহরে গমন করব, এটা আমার ইচ্ছার জন্য। আর একটা হচ্ছে অনৈচ্ছিক, এটাকে আমরা বলি জোরপূর্বক। কি পূর্বক? জোরপূর্বক বা বিকর্ষণমূলক। জোরপূর্বক বা বিকর্ষণমূলক। অর্থাৎ ঐচ্ছিকটাকে বলা হয় আকর্ষণমূলক অভিগমন, এবং অনৈচ্ছিক যেটা, এটাকে বলা হয় বিকর্ষণমূলক অভিগমন। কি মূলক? বিকর্ষণমূলক অভিগমন। ঠিক আছে। অর্থাৎ এখানে আমার উচ্চ শিক্ষার্থীর জন্য আমি ধরো যে যুক্তরাষ্ট্র গমন করলাম, তাহলে এই যে আমি উচ্চ শিক্ষার জন্য আমার ইচ্ছাকৃত গমন করছি, এইটাকে বলা হচ্ছে ঐচ্ছিক গমন। অনৈচ্ছিক গমন, অনৈচ্ছিক মানে কি, আমাকে জোরপূর্বক পাঠানো হয়েছে আরেক দেশে। যেমন রোহিঙ্গারা আমাদের বাংলাদেশের যে অভিগমন ঘটছে, সেটা হচ্ছে আমাদের অনৈচ্ছিক অভিগমন। অনৈচ্ছিক অভিগমন। তবে এক্ষেত্রে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশিদের যে ভারতে আশ্রয় গ্রহণ ছিল, এটাও বলপূর্বক আন্তর্জাতিক অভিগমন। বলপূর্বক আন্তর্জাতিক অভিগমন। আচ্ছা, মেঘা বলছে ভাইয়া ভূগোল আমার কাছে কঠিন লাগে। ভূগোল দ্বিতীয় পত্র খুবই সোজা, জাস্ট রিডিং পড়তে হবে বারবার। তোমাদের আমি বারবার বলি যে কোনো সাবজেক্ট তোমার কাছে কঠিন লাগে মানে তুমি পড়ো না। তোমার যে কোনো সাবজেক্ট যদি কঠিন লাগে মানে তুমি
পড়ো না, যে সাবজেক্টটা তুমি বারবার বারবার পড়বা ওই সাবজেক্টটা তোমার কাছে তত ইজি লাগবে। পড়ার টেকনিকে হচ্ছে তোমার আগে পড়া, তারপরে আবার ওটাকে পড়া, তারপর আবার ওটাকে পড়া, তারপরও আবার ওটাকে পড়া। অর্থাৎ তুমি যতবার এটাকে রিভাইজ করতে পারবা ততবার তোমার মাথায় এটা গেঁথে যাবে এবং তোমার কাছে ইজি মনে হবে। প্রথমবারের থেকে দ্বিতীয়বার বেশি ইজি মনে হবে, তারপরের বার আরো বেশি ইজি মনে হবে। এই জন্য আমি বলি যে সাবজেক্টগুলো কঠিন লাগে ওই সাবজেক্টগুলো বারবার পড়ো, বারবার প্র্যাকটিস করো, তাহলে তুমি বুঝতে পারবা। এবং সাথে যদি প্রশ্ন অ্যানালাইজ করো বা এমসিকিউ গুলা যদি দেখো তাহলে আরো বেশি ভালো হয়। তো এভাবে পড়ো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আমাদের অভিগমন। এরপরে অভিগমনের আরো ধরন দেওয়া আছে, আবার স্থানের উপর ভিত্তি করে অভিগমন দুই প্রকার, একটা অভ্যন্তরীণ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। এটা আমি শুরুতেই বলছি যে একটা অভ্যন্তরীণ অভিগমন আর একটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। তো এই অভ্যন্তরীণ অভিগমনগুলো আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ধারা অনুযায়ী অভিগমন আর একটা হচ্ছে দূরত্ব অনুযায়ী অভিগমন। তো ধারা অনুযায়ী যে অভিগমনগুলা এগুলো হচ্ছে গ্রাম থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে বা শহর থেকে শহরে। কি থেকে? গ্রাম থেকে গ্রামে। আচ্ছা, খাদিজাতুল মারিয়াম বলছে যে ভাইয়া ভূগোল ফার্স্ট পেপার তো কঠিন, ফার্স্ট পেপার তো পড়াবেন না। আচ্ছা, ফার্স্ট পেপার কঠিন, ফার্স্ট পেপার তোমাদের আসলে পড়াবো না এমনটা আমরা বলি নাই। আমাদের হচ্ছে আগামীকালকেই তোমরা পেয়ে যাবা, আগামীকালকে থেকে আমাদের এফআরবি পেইড কোর্স লঞ্চ হয়ে যাবে, এফআরবি, ঠিক আছে, ফাইনাল রিভিশন ব্যাচ। তোমরা যারা হচ্ছে আমাদের ক্লাস করতেছো তোমরা খুব ভালো করে জানো যে ভাইয়ারা কেমন করে পড়ায়, ভাইয়ারা কতটা ডেডিকেটেড। তো এই অনুযায়ী তোমরা যারা এফআরবিতে ভর্তি হবা তারা তো প্রথম পত্র দ্বিতীয় পত্র আবার পাবা। এবং তোমাদের জন্য যদি ফ্রিতে রাখা হয়, হ্যাঁ বনি ভাই এটা ভালো জানে, যদি ফ্রিতে রাখা হয় যে ফ্রিতে তোমাদের জন্য দুই একটা ক্লাস রাখবে তাহলে পাবা, না হলে তো পাবা না। এটা তো পুরাটা প্ল্যাটফর্ম থেকে, আমাদের আসলে তো কিছু করার থাকে না। ওকে, এরপরে কি থাকে? তাহলে গ্রাম থেকে গ্রামে মানে আমি এক গ্রাম থেকে আরেক গ্রামে অভিগমন করবো, আমার গ্রাম থেকে আমি পাশের গ্রামে অভিগমন করবো বা দূরবর্তী কোনো গ্রামে অভিগমন করবো। এছাড়াও গ্রাম থেকে শহরে, ধরো যে আমি পড়াশোনার জন্য গ্রাম থেকে শহরে আসছি, এটা এক ধরনের অভিগমন। আমি 5 বছর ধরে রাজশাহীতে আসি, তো এরকম শহর থেকে গ্রামে, আবার ধরো আমার পড়াশোনা শেষ হবে আমি আবার গ্রামে চলে যাবো, অর্থাৎ শহর থেকে গ্রামে অভিগমন করলাম, শহর থেকে শহরে, অর্থাৎ এক শহর থেকে মানুষ আরেক শহরে বসবাসের জন্য যায়, গমন করে, অনেক সময় চাকরি ক্ষেত্রে যায়, অর্থনৈতিক ক্ষেত্রে যায়, সামাজিক ক্ষেত্রে যায়। তো এটাকে বলা হচ্ছে আমার কি, এটাকে বলা হচ্ছে যে ধারা অনুযায়ী অভ্যন্তরীণ অভিগমন। এছাড়াও দূরত্ব অনুযায়ী যদি দেখি তাহলে স্বল্প দূরত্বের অভিগমন। স্বল্প দূরত্বের অভিগমন বলতে আমরা যেটাকে বোঝাচ্ছি যে আমার বাড়ির পাশে আমি পাশের গ্রামে চলে গেছি, এটা হচ্ছে খুবই কাছাকাছি, মানে স্বল্প দূরত্ব, গ্রাম থেকে গ্রামের এ ধরনের যদি হয়, কম দূরত্বের মধ্যে যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্বল্প দূরত্বের অভিগমন। মাঝারি দূরত্বের অভিগমন অর্থাৎ গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে শহরে বা এক শহর থেকে আরেক শহরে যদি অভিগমন হয় তাহলে সেটাকে আমরা মাঝারি দূরত্বের অভিগমন বলি। এরপরে বলছে যে অধিক দূরত্বের অভিগমন, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশ যখন পাড়ি জমায়, এক দেশ থেকে আরেক দেশ যখন পাড়ি জমানো হয় তখন সেটাকে আমরা বলি অধিক দূরত্বের অভিগমন। কি দূরত্বের? অধিক দূরত্বের অভিগমন। এবার আসে আন্তর্জাতিক অভিগমন। আন্তর্জাতিক অভিগমন কি অভিগমন? আন্তর্জাতিক অভিগমন। তাহলে আন্তর্জাতিক অভিগমনগুলা এখানে আমরা কিভাবে ব্যাখ্যা করতেছি? তাহলে আন্তর্জাতিক অভিগমন মানে এক দেশ থেকে আরেক দেশে গমন করালে, এক দেশ থেকে আরেক দেশে যদি গমন করা হয় তাহলে সেটাকে আমরা আন্তর্জাতিক অভিগমন বলি। অর্থাৎ আমার দেশ থেকে আমি অন্য কোনো দেশে গমন করলাম বা অন্য কোনো দেশে আমার দেশে এসে গমন করলো, তাহলে সেটা হচ্ছে আন্তর্জাতিক। অর্থাৎ এখানে দেশ দেশের মধ্যে হবে। এখন কথা হচ্ছে আমাদের যদি অভিগমন হয়, আমাদের যদি অভিগমন হয় তাহলে এই অভিগমনের আসলে প্রভাবগুলা কিসের কিসের উপর পড়ে? তো অভিগমনের কিছু প্রভাব আছে যেগুলো ভালোও আছে, যেগুলো খারাপও আছে। তাহলে অভিগমন হলে দুইটা দিক আমরা দেখতে পাই। কয়টা দিক দেখতে পাই? দুইটা দিক দেখতে পাই। একটা হচ্ছে ভালো দিক আর একটা কি খারাপ দিক। পানির বোতল একটু। আচ্ছা, তাহলে অভিগমনের কয়টা দিক? অভিগমনের দুইটা দিক, ভালো দিকও আছে খারাপ দিকও আছে। ভালো দিক কি বলছে? এখানে কিছু ভালো দিক আছে, যেমন অর্থনীতিকের আমার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে।
আমার দেশের মানুষ যদি বাইরের দেশে অভিগমন ঘটায় তাহলে কি হবে, আমার দেশে প্রবাসী রেমিটেন্স আসবে। কি আসবে? প্রবাসী রেমিটেন্স আসবে। আবার অন্য দেশের মানুষ যদি আমার দেশে চলে আসে তাহলে আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি কি হবে, আমার অর্থনীতি ঝুঁকির দিকে যাবে। যেমন রোহিঙ্গারা যখন বাংলাদেশে শুরুতে আসছে তখন তাদের খাদ্য দিতে হয়েছে, জায়গা দিতে হয়েছে, বাসস্থান দিতে হয়েছে, তাদের পূর্ণ থাকার ব্যবস্থা করতেছে, চিকিৎসার ব্যবস্থা করা লাগছে। এতে আমার কি হয়েছে, আমার দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, আমার দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে, আমার দেশের অর্থনীতিতে চাপের সৃষ্টি হয়েছে। কিন্তু আমার দেশ থেকে যখন বাইরের দেশে গেছে অভিগমন করে প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে, এটা আমার জন্য ভালো হয়েছে। অর্থাৎ যে কোনো আমার অভিগমনের দুইটা দিক আছে। কয়টা দিক আছে? দুইটা দিক আছে। এরপরে কি বলছে, জনসংখ্যার উপর প্রভাব। অর্থাৎ অভিগমন করলে আমার দেশ থেকে যদি অন্য দেশে যায়, অভিগমন হয়, তাহলে আমার দেশের জন্য ভালো, কারণ আমার দেশের জনসংখ্যা কমে যাচ্ছে, দেশের জনসংখ্যা কমে যাচ্ছে। কিন্তু অন্য দিক থেকে যদি আমার দেশে আসে তাহলে আমার দেশের জনসংখ্যার উপর প্রভাব পড়বে, আমার দেশের জনসংখ্যা বেড়ে যাবে। কি হবে? দেশের জনসংখ্যা বেড়ে যাবে। দেশের জনসংখ্যা বেড়ে গেলে আমার খাদ্যের উপর প্রভাব পড়বে, আমার বাসস্থানের উপর প্রভাব পড়বে, আমার চিকিৎসার উপর প্রভাব পড়বে, আমার শিক্ষার উপর প্রভাব পড়বে। অর্থাৎ এগুলো আমার নেগেটিভ দিক, মন্দ দিক। এরপর বলছে যে সামাজিক প্রভাব। অর্থাৎ অন্য দেশের কেউ যদি আমার দেশে আসে, অন্য দেশের কেউ যদি আমার দেশে আসে তাহলে সে চোর হতে পারে, ডাকাত হতে পারে, বাটপার হতে পারে, তাই না? অর্থাৎ ওর সামাজিকতা একরকম হতে পারে, ওর কৃষ্টি কালচার একরকম হতে পারে। যেমন আমরা ওয়েস্টার্ন কালচার দেখি যে তারা ওপেন মাইন্ডেড, অর্থাৎ ছোট ছোট কাপড় চোপড় পরে এভাবে ঘোরাফেরা করে, তারা কোনো কিছু এগুলো মনে করে না। কিন্তু আমাদের দেশে কি ওই কালচার আছে? আমাদের দেশে ওই কালচার নাই। আমরা একটু কনজারভেটিভ মাইন্ডের, অর্থাৎ বাঙালি যারা তারা কনজারভেটিভ মাইন্ডের, অর্থাৎ তারা সবসময় চায় যে আমরা আবৃত থাকি, বিশেষ করে মেয়েদেরকে আবৃত রাখার চেষ্টা করে। যদিও এখন মেয়েরা ছেলেদের থেকে কম আবৃত থাকে, অর্থাৎ ছেলেরাই বেশি আবৃত থাকে। এই যে ধরো আমি পোশাক পরছি একদম পা থেকে মাথা পর্যন্ত একদম ফুল, ঠিক আছে, কিন্তু মেয়েরা এখন ওরকম পোশাক পরে না। তো এটা আমাদের কালচারের দিক দিয়ে আমরা ওয়েস্টার্ন কালচার ফলো করতেছি, বা বাইরের দেশে বা বিভিন্ন দেশের যে টিভি সিরিয়াল দেখতেছি এদিকে ধাবিত হচ্ছি। তো এই যে কালচারের দিক দিয়ে আমাদের যদি এক না হয় তাহলে আমাদের কি হবে, আমাদের সামাজিক প্রভাব পড়বে। কিসের প্রভাব পড়বে? সামাজিক প্রভাব পড়বে। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, কি দেই, ছোট্ট একটা উদাহরণ যদি দেই, তাহলে আমরা যখন গ্রাম থেকে শহরে আসি তখন শহরে যারা বসবাস করে তাদের থেকে বেশি স্মার্ট হয়ে যায়। তারা যে কাপড় চোপড় পরে, তারা যে কৃষ্টি কালচারের সাথে যুক্ত হয়, তাদের থেকে আমরা বেশি স্মার্ট হয়ে যাই গ্রাম থেকে এসে। কারণ গ্রামে আমরা এগুলো পাই নাই, শহরে এসে আমাদের শহরে দেখার মতো কেউ নাই, আমরা যা মন চাই তাই করতেছি। তো এগুলো আমাদের সামাজিক প্রভাব। অর্থাৎ অভিগমনের একটা ব্যাড ইম্প্যাক্ট আছে সামাজিক প্রভাবের উপর। কিসের উপর? সামাজিক প্রভাবের উপর। এবং আমরা বাড়িতে যে ঠিক যেই কাজগুলো আমরা শহরে এসে করি ঠিক গ্রামে যেও করতে চাই। আসলে গ্রামের পরিবেশ কি ওইরকম? গ্রামের পরিবেশ ওইরকম না। আমরা বাপ দাদা, দাদা দাদি, চাচা চাচি, নানা নানি, খালা খালুদের সাথে থাকি। আমাদের ওই পরিবেশটা একটা ঠান্ডা, নিরিবিলি, শীতল পরিবেশ। ওখানে যদি আমরা এরকম উদ্ভট আচরণ করি তাহলে আমাদের সামাজিক পরিবেশ নষ্ট হবে। তো এইটা বলছে যে সামাজিক পরিবেশ আবার ভালোও আছে। নম্রভদ্র, আমরা উচ্চ শিক্ষিত যদি হই তাহলে সমাজে যে আমাদের কি হবে, মান সম্মান বাড়বে, বা আমাদের সমাজের মানুষ ওভাবে আমাদের দিকে তাকাবে। তো এটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। এটা পরিবেশগত প্রভাব। যে আমি বললাম যে পরিবেশগত প্রভাব আমাদের এখানে পড়বে। জৈবিক পরিবর্তন। কিসে পরিবর্তন? জৈবিক পরিবর্তন। অতএব আমাদের জৈবিক পরিবর্তন হবে। কি হবে? জৈবিক পরিবর্তন হবে। কি হবে? জৈবিক পরিবর্তন হবে। তাহলে আমাদের যে জৈবিক যে চাহিদাগুলো আছে বা আমাদের যে জৈবিক জীবন জীবিকা আছে এগুলার পরিবর্তন হয়। কি হয়? পরিবর্তন হয়। অর্থাৎ এইগুলা তোমরা সবাই বুঝো যে জৈবিক পরিবর্তনগুলা কি রকম হয়, মানুষের উপর প্রভাব ফেলে। অর্থাৎ অভিগমনের ফলে এই জৈবিক পরিবর্তনগুলো দেখা যায়। সাংস্কৃতিক পরিবর্তন সেম। অর্থাৎ আমাদের সামাজিক পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন এগুলা হয়। অর্থাৎ আমরা কখনো বাড়ির দিকে ডিজে পার্টি করি নাই। কি করি নাই? ডিজে পার্টি করি নাই। অর্থাৎ আমরা গ্রামে যখন থাকি সহজ সরল একদম নিরিবিলি জীবনযাপন করা পছন্দ করি। শহরে এসে ডিজে পার্টিতে যাই, ব্যান্ড পার্টিতে যাই, এইখানে যাই, ওইখানে যাই। ভাই এগুলো সংস্কৃতিকে বিকৃত করা। কি করা? সংস্কৃতিকে বিকৃত করা। তো আমরা এগুলো যেমন এরকম পাই, আবার আমরা খুব ভালো ভালো এখানে সংস্কৃতিও পাই। বাংলা সংস্কৃতি যদি দেখা যায়, আমাদের গ্রামে নবান্ন উৎসব হয়। কি হয়? নবান্ন উৎসব হয়। আবার শহরে আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে পড়ি, এখানেও ধুমধাম করে নবান্ন উৎসব হয়। অতএব হেমন্তের শুরুতে যখন নতুন ধান আসে তখন নবান্ন উৎসব হয়। বসন্ত যখন শুরু হয় তখন এখানে বসন্ত বরণ অনুষ্ঠান হয়। এগুলো আমাদের সংস্কৃতির আবার ভালো দিক। আবার খারাপ দিকও আছে, যেমন বললাম ব্যান্ড পার্টি, ডিজে পার্টি বা অন্যান্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম, এগুলা খারাপ। এগুলো আমাদের সংস্কৃতিতে বিরূপ প্রভাব ফেলে। এরপর আসো জনসংখ্যার ট্রানজিশনাল মডেল। জনসংখ্যার ট্রানজিশনাল মডেল এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ।
এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন জনসংখ্যার ট্রানজিশনাল মডেল বলতে আমরা কি বোঝাচ্ছি? ওদের জনসংখ্যার ট্রানজিশনাল মডেল বলতে ট্রানজিশন মানে আমাদের জনসংখ্যাগুলা আস্তে আস্তে কি হচ্ছে, আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। অর্থাৎ আমাদের জনসংখ্যার পরিবর্তন, জনসংখ্যার ট্রানজিশনাল মডেল বলতে আমাদের জনসংখ্যাগুলো ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে, আমাদের জনসংখ্যা ধাপে ধাপে পরিবর্তন হচ্ছে। তো জনসংখ্যার ট্রানজিশনাল মডেলের 4টা ধাপ। কয়টা ধাপ? 4টা ধাপ। প্রথম ধাপে আমাদের জনসংখ্যা যে হচ্ছিল বা আমাদের যে জনসংখ্যা ছিল, এখানে জন্মহার অধিক ছিল, মৃত্যুহারও অধিক ছিল। কি ছিল? জন্মহার মৃত্যুহার দুটাই অধিক ছিল। অতএব এখানে আমাদের জন্ম নিয়ন্ত্রণ করার কোনো পদ্ধতি ছিল না বা আমাদের কোনো ব্যবস্থা ছিল না, প্রাকৃতিকভাবে যা আসতো তাই জন্মগ্রহণ করতো। এবং পাশাপাশি আমাদের যে রোগ শোক হইতো বা আমাদের বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি হইতো, এগুলা নিরাময় করার জন্য বা এগুলা থেকে রক্ষা করার জন্য কোনো প্রযুক্তি ছিল না, কোনো মেডিসিন ছিল না বা কোনো চিকিৎসা স্বাস্থ্য সেবা ছিল না। এর ফলে মৃত্যু হারও কি ছিল? অনেক বেশি ছিল। তাহলে জনসংখ্যার প্রথম ধাপে বা ট্রানজিশনাল মডেল প্রথম ধাপে আমাদের যে দেশগুলা পড়ে, এখানে জনসংখ্যার হারও যেমন অনেক বেশি, জনসংখ্যার মৃত্যু হারও অনেক বেশি। অর্থাৎ জন্মহার মৃত্যু হার দুটাই অনেক বেশি, দুটাই কি? অনেক বেশি। তাহলে এখানে এই ট্রানজিশনাল মডেলগুলা আমাদের কথা বলতেছে। অর্থাৎ উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার, এইটা হচ্ছে আমার ট্রানজিশনাল মডেলের প্রথম ধাপ। এটা কি? প্রথম ধাপ। অর্থাৎ 1 নাম্বার ধাপ হচ্ছে উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুহার। উচ্চ জন্মহার এবং কি? উচ্চ মৃত্যুহার। এবং জনসংখ্যার দ্বিতীয় ধাপ কি ধাপ? দ্বিতীয় ধাপ, অর্থাৎ ধাপ নাম্বার 2। ধাপ নাম্বার 2। অতএব এই পর্যায়ের পর আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হইল, আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হইল। আমরা বুঝতে শিখলাম, আমরা জন্ম হার নিয়ন্ত্রণ করতে শিখলাম। এর ফলে আমাদের কি হচ্ছে? এর ফলে বলতেছে যে আমাদের জন্মহারটা নিয়ন্ত্রণ হতেও নিয়ন্ত্রণ হচ্ছে না। অর্থাৎ অধিক জন্মহার, দ্বিতীয় ধাপে অধিক জন্মহার। তবে আমাদের চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে, আমাদের চিকিৎসা ক্ষেত্রে উন্নতির কারণে আমরা মৃত্যুর হারটা একটু কমাতে পারছি। আমরা একটু রোগ শোকগুলাকে দূরীকরণ বা নিরাময়ের উপায় শিখে গেছি। তাহলে এই হারটাকে বা এই যে ধাপটা, এটাকে বলা হয় জনসংখ্যার দ্বিতীয় ধাপ। জনসংখ্যার দ্বিতীয় ধাপ। অর্থাৎ জনসংখ্যার দ্বিতীয় ধাপ হচ্ছে অধিক জন্মহার মৃত্যুহার হ্রাস। অধিক জন্মহার মৃত্যুহার কি? হ্রাস। তাহলে অধিক জন্মহার এবং মৃত্যুহার হ্রাস, এইটা হচ্ছে জনসংখ্যা মডেলের দ্বিতীয় ধাপ, অর্থাৎ ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় ধাপ। এখানে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, পাকিস্তান, শ্রীলঙ্কা, ঠিক আছে, শ্রীলঙ্কা ইত্যাদি দেশ এখানে আছে, ভিয়েতনাম, ফিলিপাইন, এগুলো দেশ হচ্ছে এইখানে আছে। অর্থাৎ জনসংখ্যা ধাপে আমার ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় ধাপে অবস্থান করতেছে। কোন ধাপে? দ্বিতীয় ধাপে অবস্থান করতেছে। দ্বিতীয় ধাপটা কি বলছে? যে আমাদের জন্মহার বেশি, মৃত্যুহার অনেকটা কমে গেছে, অর্থাৎ মৃত্যুহার হ্রাস পাইছে। এবার বলছে যে জনসংখ্যা মডেলের তৃতীয় ধাপ, অতএব মৃত্যুহার এবং জন্মহার উভয়ে কি পাবে? উভয়ে হ্রাস পাবে। এইটাকে বলা হচ্ছে ধাপ নাম্বার 3। ধাপ নাম্বার 3। অতএব এইখানে, অর্থাৎ 3 নাম্বার ধাপে বলতেছে আমার মৃত্যু হার অথবা আমার চিকিৎসা শাস্ত্র উন্নতি হয়েছে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, আমি এগুলো উন্নতি করছি এবং আমি জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা শিখে গেছি খুব দক্ষভাবে। তাহলে এরকম দেশগুলা হচ্ছে আমার এই যে তৃতীয় ধাপের মধ্যে পড়ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, ব্রিটেন, যুক্তরাজ্য, এই যে দেশগুলা যে আছে, এগুলা তৃতীয় ধাপের মধ্যে পড়ে। অর্থাৎ উন্নত দেশগুলা জার্মান, ইতালি, ব্রিটেন, যুক্তরাজ্য, কানাডা, এই দেশগুলো হচ্ছে তৃতীয় ধাপের মধ্যে পড়ে। অতএব এখানে জন্মহারও কম, মৃত্যুহারও কম। এবং চতুর্থ ধাপ বা সর্বোচ্চ ধাপ, এখানে হচ্ছে মৃত্যুহারের তুলনায় জন্মহার কম। অতএব এখানে জন্মহারও কম, মৃত্যুহারও কম। তবে মৃত্যুহারের তুলনায়, মৃত্যুর তুলনায় জন্মহার আরো কম, মৃত্যুর তুলনায় জন্মহার আরো কম। অতএব দুটাই কম, কিন্তু মৃত্যুর তুলনায় জন্মহার আরো বেশি কম। তাহলে এখানে মানুষ বেশি জন্মগ্রহণ করেই না, এতটা এরা নিয়ন্ত্রিত। এরকম দেশ হচ্ছে নিউজিল্যান্ড আর সুইডেন। নিউজিল্যান্ড আর সুইডেন, এই দুটা দেশ। নিউজিল্যান্ডকে বেশিরভাগে বলা হয় কি বলা হয়? নিউজিল্যান্ডকে বলা হয়। অতএব এইটা হচ্ছে জনসংখ্যার তৃতীয় বা সর্বোচ্চ ধাপ, চতুর্থ বা সর্বোচ্চ ধাপ। চতুর্থ বা কি? সর্বোচ্চ ধাপ। তাহলে চতুর্থ ধাপ কোনটা? ধাপ নাম্বার 4।
অতএব এখানে আমার মৃত্যুহারের তুলনায় জন্মহার কম, মৃত্যুহারের তুলনায় কি জন্মহার কম। বুঝতে পারছো? এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, এখান থেকে কি আসে প্রশ্ন আসে যে জনসংখ্যার ট্রানজিশনাল মডেল ব্যাখ্যা করো, জনসংখ্যার ট্রানজিশনাল মডেল ব্যাখ্যা করো। অথবা দিছে যে বাংলাদেশ কোন জনসংখ্যা ট্রানজিশনাল মডেলের মধ্যে পড়ে, তাহলে তোমার 2 নাম্বার ধাপে পড়ে, অর্থাৎ জনসংখ্যা ট্রানজিশনাল মডেলের 2 নাম্বার ধাপে পড়ে, তখন ওইটা নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে, যেগুলো আমি মুখে মুখে বললাম। এখন দেওয়া আছে যুক্তরাষ্ট্র জনসংখ্যা মডেলের বা জনসংখ্যা ট্রানজিশনাল মডেলের কয় নাম্বার ধাপে পড়ে ব্যাখ্যা করো, ঠিক আছে। বা তোমার দেওয়া আছে নিউজিল্যান্ড জনসংখ্যা ট্রানজিশনাল মডেলের কয় নাম্বার ধাপে পড়ে ব্যাখ্যা করো, ঠিক আছে। এভাবে আসতে পারে। এরপরে এখানে বলছে যে ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ, অর্থাৎ ট্রানজিশনাল মডেলে বাংলাদেশ 2 নাম্বার ধাপে পড়ে, এখান থেকে এটা বর্ণনা করে ফেলবা। বাংলাদেশে দ্রুত জনসংখ্যা, এ হামজা ভাই দেখেন তো সমস্যা হয়েছে নাকি, নেট প্রবলেম বলতেছে ভাইয়া। আচ্ছা লাইভ কেটে গেছে, না না ঠিক আছে, এটা লাইক পেটে গেছে একদম করে জায়গা পাই না কি ওটা নাম বলেন তো অটোকার থেকে গেছে গাড়ি ওটা আগে দুনিয়া থেকে আছে। আচ্ছা আচ্ছা লাইভ না, একটু নেট প্রবলেম হয়তো হইছে, কোনো প্রবলেম হয়নি, আমরা চালাচ্ছি না। ওকে নেট প্রবলেম ছিল, সমস্যা নাই। তো এখানে বলছে যে বাংলাদেশে আমাদের যে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এর প্রভাবগুলো আসলে কি, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির প্রভাবগুলা কোন কোন খাতে। একটা হচ্ছে বাসস্থানের উপর প্রভাব পড়ে, কিসের উপর, বাসস্থানের উপর প্রভাব পড়ে, অর্থাৎ আমাদের বাসস্থান সংকুলান বা আমাদের বাসস্থান যে পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ বাসস্থান নাই, এজন্য মানুষ খোলা আকাশের নিচে বসবাস করতেছে বা যত্রতত্র ঘর করে বসবাস করতেছে, তাই না। আমরা অনেক মানুষ দেখি যেগুলো হচ্ছে যাযাবর, কি যাযাবর, অর্থাৎ যেখানে সেখানে দেখা যায় যে একটা প্লাস্টিকের ঘর বানাইছে ছোট করে, এখানে বসবাস করতেছে তার বউ বাচ্চা সবাইকে নিয়ে। আমরা দেখি এগুলা আমাদের গ্রামে অনেক বেশি দেখা যায়। কোথায় দেখা যায়, গ্রামে। অর্থাৎ গ্রামের মধ্যে দেখবা প্রায় সময় দেখবা যে গ্রামে ওরা একটা দল আসে, একসাথে অনেক একটা দল আসে, ওরা সাপের খেলা দেখায়, বানর নাচায়, বিভিন্ন জায়গায় হচ্ছে কি বলে দাঁত থেকে পোকা বের করে, এলাকায় হচ্ছে গ্রামের সহজ সরল নারীদেরকে ঠগায়, হ্যাঁ ওরা হচ্ছে হকারিগিরি করে। হকারি কি করে, ওরা বিভিন্ন ধরনের ওই যে কম দামি বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বা বিভিন্ন ধরনের যে মেলামাইন প্লেট গ্লাস মগ এগুলো আছে না, এগুলো নিয়ে যায়, ওরা এভাবে বিক্রি করে যে একটা নিলে 250, দুইটা নিলে 200, ঠিক আছে। একটা নিলে 250, দুইটা নিলে 200 বা দুইটা নিলে 150। তাহলে গ্রামের মহিলা হচ্ছে যে ভাই একটা যদি নেই একটার দামে 250, আবার আমার দুইটা নিলে 150, তাহলে একটা দাম বলছে একটা নিলে 250 আর দুইটা নিলে 150 মানে 150। তাহলে গ্রামের মহিলা তো সেই খুশি যে এই তো মহিলা বোকা, ঠিক আছে, এই মহিলা তো বোকা। আসলে বোকা কে, বোকা হচ্ছে এই গ্রামের মহিলা, সহজ সরল মহিলাটা। হে মনে করছে যে একটা 250, দুইটার দাম তো হবে তাহলে 500, এ আমাকে দিচ্ছে 150 টাকায়। কিন্তু এই কি আসলে বোকা, এই কিন্তু বোকা না, কারণ ওইটার যদি সর্বোচ্চ দাম হয় এই একটার দাম হবে ধরো 50 টাকা, কত টাকা, 50 টাকাও না, ধরো একটার দাম 20 টাকা, একটা দাম 20 টাকা। ও বলছে কত, এটা হচ্ছে বিজনেস পলিসি, এটা মার্কেটিং পলিসি, কি পলিসি, মার্কেটিং পলিসি। ও এটাকে বলছে 250, কত বলছে 250, এবং দুইটা নিলে দাম হওয়ার কথা কত 40 টাকা, সে বিক্রি করতেছে কত 150। তাহলে ও বলছে একটা 250, দুইটা নিলে 150। তাহলে গ্রামের মহিলা খুশি হয়ে নিয়ে নিছে, আরো দুই চার জনকে ডাকায় নিয়ে আসে দিছে, ঠিক আছে, যে নে এগুলা নে ভালো। তো এইভাবে বিজনেস পলিসি করে। অর্থাৎ এরা হচ্ছে যাযাবর জাতি, কি জাতি, যাযাবর জাতি। আমাদের এলাকায় এদেরকে কাউয়া খোয়ানি বলে, কি বলে, কাউয়া খোয়ানি বলে। তোমাদের এলাকায় কি বলে আমি জানি না, কমেন্টে জানাতে পারো কি বলে। তো এটা কি, এটা হচ্ছে বাসস্থানের উপর প্রভাব পড়ে, কিসের উপর প্রভাব পড়ে, বাসস্থানের উপর প্রভাব পড়ে। এরপর হচ্ছে খাদ্যের উপর প্রভাব পড়ে, কিসের উপর, খাদ্যের উপর প্রভাব পড়ে। যেহেতু আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যত্রতত্র বাড়ি হয়ে উঠতেছে, আমাদের আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে, খাদ্যের উপর চাপ পড়তেছে। অর্থাৎ খাদ্য তো ওই পরিমাণে বাড়ে না যে পরিমাণে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে আবাদি জমির উপর প্রভাব পড়ে। ওই যে বললাম আমরা যেখানে সেখানে বাড়ি করে উঠতেছি, বাড়ি করতেছি, দেখা যায় আমার এলাকায় দেখা যায় যে যেগুলা আগে ধান ক্ষেত ছিল, ধানের মাঠ ছিল, এগুলাতে এখন বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, ঠিক আছে। মানে কি ওই আবাদি জমির পরিমাণ
কমে গেছে, আবাদি জমিটা আর আবাদি জমি নাই। তাহলে এই যে আবাদি জমির পরিমাণ এখন কি হচ্ছে, আবাদি জমির উপর প্রভাব পড়তেছে, আবাদি জমির উপর কমে যাচ্ছে, এখানে বাড়িঘর হচ্ছে। এরপর হচ্ছে যাতায়াতের উপর প্রভাব। অতএব দেখা যায় গ্রামে অনেক ঘনবসতি আছে বা কিছু কিছু গ্রাম আছে যেগুলাতে একজনের বাড়ির গলি দিয়ে ভিতর দিয়ে আরেকজনের বাড়ি যেতে হয়। যেমন হচ্ছে যদি তোমাদের বাড়িতে অনেকগুলো চাচা থাকে বা তোমার হচ্ছে যৌথ অনেক বড় যদি ফ্যামিলি থাকে, কি থাকে, অনেক বড় যদি ফ্যামিলি থাকে, তাহলে বড় ফ্যামিলির মধ্যে দেখা যায় যে একজনের বাড়ি ক্রস করে আরেকজনের বাড়ি যেতে হয়, মানে কি যত্রতত্র বাড়ি হয়ে গেছে। অর্থাৎ চাচা, দাদা, নানা, খালা, খালু এরা সবাই একসাথে আছে এবং একজনের বাড়ি দিয়ে আরেকজনের বাড়ি ক্রস করতে হয়। যদি কোনো বড় গাড়ি বা কেউ যদি অসুস্থ হয় তাহলে বাড়ির ভিতর দিয়ে যেতে হয়, কোনো যাতায়াত ব্যবস্থা নাই বা উন্নত যাতায়াত ব্যবস্থা নাই। অনেক গ্রাম আছে যে এগুলাতে সরু সরু আল আছে, এই আল দিয়ে যেতে হয়, ক্ষেতের মধ্য দিয়ে যেতে হয়। অতএব এখানে কি নাই, যাতায়াত ব্যবস্থা ভালো নাই। বিশেষ করে গ্রাম, আমরা যদি পাহাড়ি অঞ্চলের দিকে দেখি তাহলে পাহাড়ি অঞ্চলে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। অতএব এরা যে জায়গায় থাকে এখান থেকে তাকে যদি রাস্তা পর্যন্ত, মেইন রাস্তা পর্যন্ত আসতে হয় তাহলে দেখা যায় যে তাকে 4-5 ঘন্টা হাঁটতে হাঁটতে আসতে হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের যাতায়াত ব্যবস্থার উপর প্রভাব পড়ে। অর্থাৎ জনসংখ্যা যখন বেড়ে যায় তখন যাতায়াত ব্যবস্থার উপর প্রভাব পড়ে। এই যে আমাদের এই জন্য দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট চিকন হয়, অ্যাক্সিডেন্ট হয়, অনেক ধরনের সমস্যা হয়। এরপরে বলছে যে জনসংখ্যার তারতম্যের কারণ, জনসংখ্যা তারতম্যের কারণ। অর্থাৎ জনসংখ্যা যে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখা যায়, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ভূপ্রকৃতিগত কারণ। কি কারণ? ভূপ্রকৃতিগত কারণ। অর্থাৎ ভূপ্রকৃতিগত কারণে আমরা জনসংখ্যার কি দেখি, তারতম্য দেখি। কি দেখি? তারতম্য দেখি। অর্থাৎ জনসংখ্যার তারতম্যের একটা বড় কারণ হচ্ছে ভূপ্রকৃতিগত কারণ। এছাড়াও যে ভূপ্রকৃতিগত কারণ মানে কি, পাহাড়ে আমাদের কম মানুষ বসবাস করে, সমতলে বেশি মানুষ বসবাস করে, যাতায়াত ব্যবস্থা ভালো থাকে, আমাদের চাষবাস ভালো হয়, এটা একটা। জলবায়ুগত কারণ, অর্থাৎ জলবায়ুর কারণে আমাদের প্রাকৃতিকভাবে আমরা যদি দেখি আমাদের পাহাড়ে জলবায়ু হচ্ছে কি নাতিশীতোষ্ণ টাইপের একটু জলবায়ু, হঠাৎ বৃষ্টি হয়, হঠাৎ রোদ পড়ে, এরকম। আবার হচ্ছে মাটির উর্বরতা, অর্থাৎ যেখানে মাটি উর্বর থাকে সেখানে কৃষিকাজ ভালো হয়, ওইখানে মানুষ বেশি বসবাস স্থাপন করে। বৃষ্টিপাত যেখানে ভালো হয় সেখানে মানুষ বসবাস করতে চায়। শিল্প ব্যবস্থা, অর্থাৎ আশেপাশে যদি শিল্প কারখানা থাকে সেখানে মানুষ বেশি বসবাস করতে চায়। ব্যবসা বাণিজ্য যেখানে সুবিধা ভালো থাকে মানুষ ওখানে থাকতে চায়। পরিবহন যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো মানুষ ওই দিকে ধাবিত হয়, গ্রাম থেকে ওই দিকে ধাবিত হয়। নদী অববাহিকা থাকলেও মানুষ ওখানে বসবাস করতে চায়, কারণ নদীতে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারবে বা ওখান থেকে তার কৃষিকার্য পরিচালনা করতে পারবে। এই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের পড়া, এই হচ্ছে কি তোমাদের এই অধ্যায়ের পড়া। তো এই অধ্যায় থেকে তোমাদের কি কি প্রশ্ন হতে পারে, কেমন ধরনের প্রশ্ন হতে পারে, তো এইটার একটা আমি তোমাদের টাস্ক দিই, ঠিক আছে? হামজা ভাই এখানে কোথায় দিলেন? এটা দিয়েছেন নাকি? ও সিকিউ দেন না? আচ্ছা ভাইয়া, সরল সরল কিন্তু খারাপ মানুষ এর সুযোগ সুবিধা নেয় যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। হ্যাঁ, বাইদানি বলে। আচ্ছা, আমাদের ওইদিকেও বাইদানি বলে, কাউয়া খোয়ানি বলে, অনেকে অনেক কিছুই বলে আর কি। আমি খুব অসুস্থ ভাইয়া। আচ্ছা, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক। নেট প্রবলেম করছে ভাইয়া, নেট প্রবলেম। আচ্ছা, আমাদের নেটের কোনো প্রবলেম নাই, তোমাদের নেটের প্রবলেম হয়তো। হ্যাঁ, এটার আগের যেগুলো ইয়া করা ছিল ওগুলো ডিলিট করে দিয়েন, তাহলে সুবিধা হবে, মানে দ্রুত কাজ করবে। ওকে, দেখো আমি তোমাদের এখান থেকে জাস্ট একটা সিকিউর ধারণা দেই, যদিও সময় নাই। এরপরে মনে হয় বনি ভাইয়ের ক্লাস। বনি ভাই তোমার এরপরে আপনার ক্লাস, এরপরে আপনার ক্লাস। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি তোমাদের একটা সিকিউর ধারণা দেই এখানে, যেখানে বলছে যে মুর্শিদ ও তার ভাই উভয় উচ্চশিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকায় গমন করায় তার পরিবারের খরচ বৃদ্ধি পায়, তাই প্রয়োজনের তাগিদে তার বাবা অধিক উপার্জনের জন্য মধ্যপ্রাচ্যে গমন করে। কোন প্রাচ্যে গমন করে? মধ্যপ্রাচ্যে গমন করে। কি গমন করে? মধ্যপ্রাচ্যে গমন করে। তাহলে যেহেতু মধ্যপ্রাচ্যে গমন করছে এবং আমার গ্রাম থেকে ঢাকায় গমন করছে, এখানে আমার প্রশ্ন করছে যে জনমিতিক ট্রানজিশনাল মডেল প্রদান করেন কে? অতএব আমার জনমিতিক ট্রানজিশনাল মডেল যে প্রদান করেন তার নাম হচ্ছে টি.এইচ. থমসন। টি.এইচ.
থমসন, অর্থাৎ তিনি এই যে জনসংখ্যার ট্রানজিশনাল মডেল, অর্থাৎ আমার ধাপ নাম্বার 1, ধাপ নাম্বার 2, ধাপ নাম্বার 3, ধাপ নাম্বার 4 এগুলা দিছেন তিনি, ঠিক আছে। ওই যে আমি বললাম যে উচ্চ জন্মহার উচ্চ মৃত্যুহার, তারপরে হচ্ছে উচ্চ জন্মহার মৃত্যুহার হ্রাস, তারপরে উচ্চ হার জন্মহার মৃত্যুহার যেটাই দুটাই হ্রাস। এরপরে চতুর্থ ধাপে হচ্ছে জন্মহারের তুলনায় মৃত্যুহার অনেক কম, এগুলা দেওয়া আছে। এবার হচ্ছে জনসংখ্যা ঘনত্ব কি ব্যাখ্যা করো, অর্থাৎ জনসংখ্যা ঘনত্ব কাকে বলে ব্যাখ্যা করো। আমি গত ক্লাসে তোমাদের এগুলা পড়াইছি। এরপরে গ নাম্বার বলছে যে উদ্দীপকে উল্লিখিত মুর্শিদের অভিগমনের ধরন ব্যাখ্যা করো, অর্থাৎ মুর্শিদ গ্রাম থেকে ঢাকা শহরে গমন করছে, অর্থাৎ তার অভিগমনটা হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন, অর্থাৎ আমার দেশের মধ্যে অভিগমন হয়েছে গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে শহরে। তাহলে মুর্শিদের গমনের ধরন হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন। এটা ধারা অনুযায়ী যদি আমরা দেখি তাহলে গ্রাম থেকে শহরে, এবং দূরত্ব অনুযায়ী যদি আমরা এটা দেখি তাহলে মাঝারি দূরত্বের অভিগমন ঘটছে। কি অভিগমন ঘটছে? মাঝারি দূরত্বের অভিগমন ঘটছে। এবার বলছে যে ইঙ্গিতকৃত দুই ধরনের অভিগমনের বৈশিষ্ট্যের তুলনায় তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে প্রথম যে অভিগমন মুর্শিদ এবং তার ভাই, এইটা হচ্ছে আমার অভ্যন্তরীণ অভিগমন, এই অভিগমনটাকে আমি প্রথমে বলছি। এবং দ্বিতীয় যে গমন ঘটছে তার বাবা তার দেশ থেকে অধিক আয়ের জন্য মধ্যপ্রাচ্য গমন করছে, অর্থাৎ এটা হচ্ছে আন্তর্জাতিক অভিগমন, এক দেশ থেকে আরেক দেশে গমন। এই যে এইখানে আমার অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, সাংস্কৃতিক আছে, ধর্মীয় আছে, তারপরে কি আছে আমার নিরাপত্তা জনিত আছে। এর মধ্যে প্রধান যে কারণটা সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। কি কারণ? অর্থনৈতিক কারণ। এবং মুর্শিদ এবং তার ভাইয়ের যে কারণ সেটা হচ্ছে শিক্ষা দীক্ষার জন্য কারণ। তাহলে এই যে অভিগমনের যদি আমি তুলনামূলক বৈশিষ্ট্য বলি তাহলে দুটার মধ্যে বিশাল ফারাক আছে, বিশাল পার্থক্য আছে। কি আছে? বিশাল পার্থক্য আছে। কারণ প্রথম যে অভিগমন ঘটছে এইটা হচ্ছে অভ্যন্তরীণ এবং এটা হচ্ছে শিক্ষার কারণে, আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক, এটা হচ্ছে অর্থনৈতিক কারণে। কিসের কারণে? অর্থনৈতিক কারণে। তো এগুলো তোমাদের এভাবে কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। এখানে 1 নম্বর সৃজনশীলের উত্তর দেওয়া আছে যে জনমিতিক ট্রানজিশনাল মডেল প্রদান করেন টি.এইচ. থমসন। এখানে জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা ঘনত্ব কাকে বলে, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে যতজন বসবাস করে সেটাকে আমরা জনসংখ্যা ঘনত্ব বলি। এখানে এটা সংজ্ঞা আকারে দেওয়া আছে। এবং উদ্দীপকে মুর্শিদের ঘটনাটি হলো গ্রাম থেকে শহরে অভিগমন, যা অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত। এটা এখানে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে। এরকম করে প্রতিটা জিনিস ব্যাখ্যা করা আছে। এবং দ্বিতীয় নাম্বার এখানে আরেকটা সৃজনশীল আছে, এটা একটু দিয়ে আমি শেষ করাই দিব। তো এখানে বলছে যে বাংলাদেশ বিশ্বের অন্যতম একটা জনবহুল দেশ। জনবিবর্তন তথ্যের আলোকে দেশটিকে প্রাথমিক অবস্থায় জন্মহার ও মৃত্যুহার উভয়ে বেশি ছিল, কিন্তু বর্তমানে জন্মহারের চেয়ে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। অর্থাৎ জন্মহারের চেয়ে মৃত্যুহার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, অর্থাৎ বাংলাদেশ দ্বিতীয় নাম্বার ধাপে পড়ছে। এবার বলছে স্থূল জন্মহার নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে স্থূল জন্মহার আমরা কিভাবে নির্ণয় করি? স্থূল জন্মহার আমরা কিভাবে নির্ণয় করি? তো স্থূল জন্মহার বা স্থূল মৃত্যুহার আমরা দেখি 1000-এ কতজন মানুষ মৃত্যুবরণ করছে বা কতজন শিশু জন্মগ্রহণ করছে। তাহলে সেখানে আমার এটা লিখতে হবে। 2 নম্বর খ নম্বরে বলছে যে মানুষ কেন অভিগমন করে ব্যাখ্যা করো। তাহলে মানুষ অভিগমনের যে কারণগুলো আছে এই কারণগুলো তোমাকে ব্যাখ্যা করতে হবে। কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। অতএব ওই যে অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ, ধর্মীয় কারণ, শিক্ষার কারণ, ব্যবসা বাণিজ্যের কারণ, এগুলো হচ্ছে তোমার তখন ব্যাখ্যা করতে হবে। এরপর আছে কি উদ্দীপকে উল্লেখিত তথ্যের পর্যায়টি ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের উল্লেখিত যে পর্যায়টা আছে, দ্বিতীয় পর্যায়টা, এইটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। কোন পর্যায়? দ্বিতীয় পর্যায়। অতএব আমার জন্মহার বেশি, মৃত্যুহার হ্রাস, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা ব্যাখ্যা করতে বলছে। এবার বলছে উদ্দীপকে উল্লেখিত দেশের মৃত্যুহার হ্রাসের কারণ পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। কিসের আলোকে? পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে যে ঘ নাম্বার প্রশ্নটা দিছে, এই যে আমার কেন মৃত্যুহার হ্রাস পাইলো, জন্মহার কেন হ্রাস পাইলো না, এটা পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করতে হবে। কারণ দ্বিতীয় নাম্বার ধাপে আমার দেখা যাচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছে, আমাদের রোগ নিরাময় ক্ষমতা বেড়ে গেছে। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দীক্ষা এখন বেড়ে গেছে এবং আমরা এগুলাকে কি করতে পারতেছি? সারায় তুলতে পারতেছি। কিন্তু আমরা জন্মহারটা ওভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি না। নিয়ন্ত্রণ করতেছি কিন্তু ঠিক যেভাবে আমাদের প্রয়োজন ওভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না। তাহলে এভাবে আমাদের এগুলাকে ব্যাখ্যা করতে হবে। এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন, এই হচ্ছে কি প্রশ্নের প্যাটার্ন। এরকমই প্রশ্নগুলা আসবে। কি আসবে? এরকমই প্রশ্নগুলো আসবে। আমি এখানে এগুলোর উত্তর সহ করে দিছি। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এবার তোমরা পাবা। তো এই অধ্যায় ক্লিয়ার। এই অধ্যায়ের এমসিকিউ গুলো তোমরা পরীক্ষা দাও, তাহলে হয়ে যাবে। কেমন এমসিকিউ বুঝতে পারবা। হ্যাঁ, এই অধ্যায় থেকে তাহলে তোমরা 2টা এমসিকিউ পরীক্ষা পাচ্ছ, একটা দিছো আর একটা দিবা। তাহলে
তোমাদের হয়ে যাবে যে এমসিকিউ গুলো কেমন হয়, ওখান থেকে ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের দেখা হবে নেক্সট ক্লাস নিয়ে, নেক্সট ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ। তো ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ। সময় আসবে এটা দিয়ে তার সাথে কিছু বলা এই পিয়াস, পিয়াস শেষ করে দাও।